ভালোবাসি বাংলা, সোনার বাংলা, বাংলা মানে কি বেঙ্গল। বালুচরি শাড়ি, মিষ্টির হাড়ি, ইলিশ চিংড়ি, ফুটবল। বাংলা মানে কি মিটিং, স্লোগান, মিছিলে হাজার গলা। বাংলা মানে কি নন্দনে ভিড়, একাডেমি বই মেলা। বাংলা মানে কি শুধুই অতীত কিংবা চলছে চলবে। আপনার সাথে বাংলা এখন প্রতিদিন কথা বলবে। দ্বিতীয় পর্বে আমরা আবার হাজির হয়েছি প্রবাদ প্রতিম লোকসঙ্গীত শিল্পী অমর পালকে সঙ্গে নিয়ে। শুনবো গত পর্বে না বলা কথাগুলি। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, সত্যজিৎ রায়। তো সিনেমার গান কি করে মানে সত্যজিৎ রায়ের সাথে যোগাযোগ? সত্যজিৎ রায়ের সঙ্গে যোগাযোগ তার আগে আমার বহু ছবিতে আমি প্লেব্যাক করেছি। ও আমার দেশের মাটিতে হলো, তারপরে সাগর সঙ্গম, এটা দেবকী বসুর ছবি, তাতে বোধহয় অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তাতে আমার গান একটা ছিল এবং আমাকে দিয়ে অভিনয় করিয়েছিলেন সাগর সঙ্গমে। সেটা 60 প্রথম অভিনয়। এটা দেবকী বাবু করিয়েছিলেন। রায়চাঁদ বড়াল ছিলেন সেই ছবির মিউজিক ডাইরেক্টর, শৈলেন রায় গীতিকার। চরিত্রতে কি ছিল? একটা গায়ক? হ্যাঁ, চরিত্রতে একটা ওই কালাচাঁদের বাউলের অভিনয় ছিল। গঙ্গাসাগরে যাচ্ছি, আমি নীতিশ মুখার্জি, জহর রায় ছিলেন। তো সেই থেকে বহু ছবিতে করেছি। মেঘরুদ্র, শিউলি বাড়ি উত্তম কুমার ছিলেন। মেঘরুদ্র, তারপর নিষ্কৃতি, বেহুলা লক্ষিন্দর, অমৃত কুমার সন্ধান। তারপরে এর মধ্যে আরও কিছু জলে জঙ্গলে আরও ছবি ছিল, শকুন্তলা। তারপরে যে ছবি, যেটা আমার জীবনকে আমি ধন্য বলে আমি মনে করি। অনেকে বলে আমাকে, আপনি কি অ্যাওয়ার্ড পেয়েছেন? আমার এই বয়সে আমি অন্যান্য দেশে দেখে অনেকেই এইসব গান করে অনেক বড় বড় দিল্লির পায়। আর আমি তখন বলি যে আমার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হচ্ছে যে বিশ্ববিখ্যাত পরিচালক ছবির সত্যজিৎ রায়ের ছবিতে আমাকে ডেকে নিয়ে গান করিয়েছিলেন। ওই যেটা বললে কতই রঙ্গ দেখে দুনিয়ায়। কিভাবে প্রথম সাক্ষাৎকারটা একটু জানতে চাই। কি তখন আমার বাড়িতে একজন এসে বললেন যে আপনাকে এটা সত্যজিৎ রায় ডেকেছেন, ওখানে যেতে হবে। বলে কী ব্যাপার? তা জানি না, হয়তো গান টান হবে। আমি বিশ্বাস করতে পারিনি। সত্যজিৎ রায়ের ছবিতে গান আমাকে ডেকে পাঠিয়েছেন, সেটা তো মানে একটা স্বপ্ন। যাই হোক, যখন একটু আত্মস্থ হলাম, পরের দিন উনি আমাকে নিয়ে গেল মানে কি, আমি যার কথা বলছি সে হচ্ছে অনুপ ঘোষাল। আচ্ছা, অনুপ ঘোষাল এর আগে একটা ছবি করেছিল। ওই বললো জমরদা আপনাকে আমি ওখানে নিয়ে মানিক গুপি গান বাঘাবাহিনীও তো ওর গান। গুপি গান বাঘাবাহিনী প্রথম করেছিল। মানে বিশপ লেফরা রোডের বাড়িতে গেলেন? হ্যাঁ, ওই বাড়িতে আমাকে নিয়ে গেলেন। উনি দরজাটা খুললেন, বসুন। উনি একটা টেবিলে এরকম আছে, বসে উনি আঁকছেন। এর মধ্যে চাটা এলো, খেলাম। বলে আমার একটা ছবিতে গান আছে, এটা আপনি গাইবেন। আমি তো মানে ওনার এই বিশাল মানুষের সামনে আমি একটা যেন পাহাড়ের কাছে যেন আমি একটা কি মানে মানে কথা বলা যায় না। তা না, সেটা আপনার বিনয়, যাই হোক আপনিও শিল্পী হিসেবে। তখন 79 মানে 1979 বোধ হয়। তখন আমার যথেষ্ট বয়স, অনেক দেশে বিদেশে গান গাইছি, কিন্তু ওনার কাছে যেন আমি একটা শিশুর মতন আমি মাথা নিই। আমি তো কথা বলছি না, করছি। তারপরে বললাম একটা গান শুনবো। আমি গাইলাম, হে ভবসাগর রে কেমনে দিব পারি রে, দিবানিশি কান্দিরে নদীর কুলে বইয়া। গানটা শেষ করলাম, উনি বললেন বাহ,
আমার একটা যেন প্রাণটা যেন একটা অনেক মানে তেষ্টাটা যেন মিটে গেল আমার আর কি। বলে তাইলে বোধহয় ওনার পছন্দ হয়েছে। গান টান তৈরি করে আমি আপনাকে খবর দেব। সে বাড়ি চলে গেলাম, সে রাত্রে আর ঘুম হলো না। তার বেশ কয়েকদিন পর একজন প্রোডাকশনেরই এসে বললেন যে মানিকদা আপনাকে ডেকেছে। গেলাম, উনি একটা কাগজ বার করলেন, পিয়ানোর সামনে বসলেন, বসে একবার দুবার আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়। এই গানটা মানে নিজে গাইলেন? উনি নিজে পিয়ানো বাজিয়ে, স্বরলিপি ছিল, কাগজটা আমাকে দিলেন, দিনে দুবার উনি গাইলেন। গাওয়ার পর কিরকম গাইলেন? উনার মতন ওই বিশাল কণ্ঠ, এই গম্ভীর গলা, উনি গাইলেন, গেয়ে বললেন, দুবারই গাইলেন, গেয়ে বললেন ঠিক আছে। এখন বিপদ হয়েছে, সত্যজিৎ রায়ের ছবির গান দুবার গাইয়ে বলছে ঠিক আছে। ঠিক আছে বলবো না ঠিক নেই বলবো? ঠিক নেই বললে তুমি কোথাকার শিল্পী, আর ঠিক আছে বললে যদি বলে আবার একটু করুন, কোন দিকে যাব? ন যাও ন দস্ত, মানে পেছনেও যেতে পারছি না, সামনেও যেতে পারছি না। এই করে গান নেড়ে বলে আমি খবর যাবে। সে খবর তো আর যাচ্ছে না, রাত্রে ঘুম হয় না তো। খবর যেদিন গেল, সেও আবার সেই প্রোডাকশনের ম্যানেজার খবর দিলেন, বললো অমরদা আপনি এই চিন্তা চলে যাবেন 3টের সময়। 3টে না 4টে বলেছিলেন। গেলাম, একটু আগেই গিয়ে বসে রইলাম, ওই রিহার্সেল রুমের সামনে একটা বসার জায়গা আছে, ওখানে বসে রইলাম। অনুপের কাজ হচ্ছে, তো আমার আর ডাক পড়ছে না। আমি বলি তাহলে কি এই লাইনে তো অভিজ্ঞতা আমার আছে, সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করছি, নিশ্চয়ই সেরকম অভিজ্ঞতা হবে না আমার, কারণ উনি হচ্ছেন মানে ভগবানের মতন যাকে মনে করি। হঠাৎ অলক দিয়ে এসে বললেন আমার এসে 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 এসে। তখন প্রায় 4:45 বাজে। তখন আপনার প্রাণে জল এলো, ভেতরে ঢুকলাম, বসো। তে মানিকদা এলেন সামনে, এসে গানে একটু রিহার্সেল করলেন হারমোনিয়াম নিয়ে। ওকে, উনি ভেতরে গেলেন, একটা মনিটর, একটা টেক, ভেতর থেকে বলছে ওকে ওকে, যে বললেন সেই যে কণ্ঠ মাইকে, তোমাকে আমি বোঝাতে পারবো না। বজ্র নির্ঘোষ কণ্ঠ। বজ্র কণ্ঠ। আমি বলি সে কি, সত্যজিৎ রায়ের ছবিতে একটা মনিটর, একটা ওকে ওকে হয়ে গেল, তাহলে কি আমি নন ফিট নই? ভীষণ ভয় গেল, নার্ভাস হয়ে গেল, এই কি করে হয়? বিজয়া বৌদি ভেতরে ছিলেন, একটু হাসতে হাসতে এসে বললেন খুব ভালো হয়েছে। আমি যেন প্রাণে জল পেলাম। অমরদা, আমরা একটা বিরতিতে যাবো। আচ্ছা, বিরতির পর আবার ফিরে আসবো। আচ্ছা। বিরতির পর আবার অমর পালের সঙ্গে। বিরতির পর প্রবাদ প্রতিম লোকসঙ্গীত শিল্পী অমর পালের সঙ্গে।
অমরদা, সত্যজিৎ রায়ের ছবিতে গান করার পরে আপনার মানে বিভিন্ন জায়গাতে ডাক কিভাবে আসতে শুরু করলো দেশে বিদেশে? শুনো, আমি একদিন ছবি বেরোবার পর সৌজন্যমূলক দেখা করতে গেলাম মানিকদার কাছে। উনি সেদিনও দরজা খুলে দিলেন, উনি নিচে বসলাম, যথারীতি একটু চা খেলাম। কীরকম কাজকর্ম হচ্ছে, মানে আমার ছবিতে কাজ করে তোমার কেমন মার্কেট? আচ্ছা, বলে মানিকদা ভীষণ ভালো, এই গানের প্রশংসার আমি একেবারে যে কি, উনি এসব কথা শুনলেন না, শুধু খালি তোমার কাজকর্ম ভালো চলছে তো, মানে ওই আশীর্বাদটুকু নিয়ে চলে আসলাম। তারপরে বোম্বেতে তুমি নিশ্চয়ই সেই প্রশ্নটা আমাকে করবে যে আপনি গান টান করে এত বছর গান করলেন, 50 বছর বা 60 বছর, লোকসঙ্গীত গিয়ে কে অ্যাওয়ার্ড পেলেন? আমি এই কথাটাই আমি আসছি। বোম্বেতে পুজোর সময় আমার অনুষ্ঠানের ডাক পড়ল, শিবাজি পার্কে গান গাইছি, প্রচুর লোক, প্রচুর লোক। পুজোর সময় ওখানকার প্রবাসী বাঙালিরা সব এক হয়। আমি যখন গান গাইছি, আমি স্টেজ থেকে দেখছি এক ভদ্রলোক বাইরে দিয়ে যাচ্ছেন, তার পেছনে 10-12 জন লোক। উনি চলে গেলেন একটু দাঁড়িয়ে। আমি গান শেষ হলো, খুব ভালো অনুষ্ঠান হয়েছিল। ওখানকার কালচারাল সেক্রেটারি আমাকে এসে ডেকে নিয়ে গেল, অমরদা আপনি এখানে যাবেন, চলুন। উনি নিয়ে গেলেন, গিয়ে দেখি এক ভদ্রলোক খাচ্ছেন টেবিলে, ঠিক হাত দিয়ে, আচ্ছা, চামচে দিয়ে নয়। আর 10-12 জন লোক ওনাকে ঘেরাও করে দাঁড়িয়ে আছেন। ওদেরকে সরিয়ে বলে, দাদা আপনি যার গান শুনছিলেন, এই কলকাতা কা কলাকার অমর পাল, ইনি সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করেছেন। উনি ওনার এই খাবার হাতে আমার এইখানটায় ধরলেন, খুব ভালো জামাটা, এটা আমার কাছে এখনো আছে। ধরে বললেন, উনি দাঁড়িয়ে বললেন যে তুমি তো ভাগ্যবান, তুমি সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করেছ, আমি কিন্তু এখনো ওনার ডাক পেলাম না, পেলে আমি নিজে ধন্য হতাম। উনি হচ্ছেন রাজ কাপুর। এর চাইতে বড় অ্যাওয়ার্ড সত্যজিৎ রায়ের ছবিতে গান করা, তারপরে রাজ কাপুরের এত বড় একটা স্বীকৃতি, এর চাইতে বড়। মানুষ চায় অনেক কিছুই, শেষ মানে চাওয়ার শেষ নেই। যেটা বলছিলাম একটু আগে, পাওয়া চাওয়ার শেষ কারোরই নেই। কিন্তু আমি খুব তৃপ্ত, এই যে কথাটুকুন বললেন, আর সত্যজিৎ রায়ের ছবিতে গান করলাম, তারপরে আরও ছবিতে অনেক গান করেছি, সেটা কিন্তু এই যে একটা স্বীকৃতি, এর চেয়ে বড় স্বীকৃতি আমার জীবনে। আচ্ছা অমরদা, আপনি তো বহুবার বিদেশ গেছেন, অনেকবারই গান গাইতে গেছেন, ওখানে লোকসঙ্গীতের জনপ্রিয়তা কিরকম, মানে কিরকম নেয় বলে আপনার মনে হয়? শুনো, আমরা একটা কথা ভুলে যাই, নিশ্চয়ই পণ্ডিত ব্যক্তিরা যারা সঙ্গীত বিষয়ে যাদের জ্ঞান আছেন, তারা এটা স্বীকার করবেন যে লোকসঙ্গীত থেকে সঙ্গীতের সৃষ্টি। লোকসঙ্গীত সাবজেক্টটাকে আমি গ্রহণ করে যে আমি যে খুব ভুল করিনি। কিন্তু ওখানে তো পাশ্চাত্য গানের দারুণ জনপ্রিয়তা, পাশ্চাত্য গান একেবারে রক্তে ছড়িয়ে আছে, তার মধ্যে আপনাকে লোকসঙ্গীত গাইতে ডাকা হচ্ছে। পলডফ সং কি গান গাইতেন? লোকসঙ্গীত গাইতেন না। লোকসঙ্গীতটা পৃথিবীর যে কোনো জায়গায় যাও, লোকসঙ্গীতের সব জায়গায়, সব দেশে আছে। লোকসঙ্গীতের সৃষ্টি কোথা থেকে হলো? গ্রাম থেকে, সেটাই শিকড়, জমি থেকে। কর্মসঙ্গীত, লোকসঙ্গীতটা কর্মসঙ্গীত, একটা কল বসাচ্ছে, একটা যে আওয়াজ হচ্ছে, এটাও সুর। ধান কাটতে কাটতে, এবং কল বসানোর সময় গানও করে, হ্যাঁ, নৌকো বাইতে বাইতে। লোকসঙ্গীতটা হচ্ছে আদি, লোকসঙ্গীতটা কর্ম থেকে এসেছে, এটা আদি। এটাকে ভালোবাসবো না পৃথিবীর লোক। আমি কোন সিঙ্গার, আমি ফোক সিঙ্গার, এটার জন্য আর জিজ্ঞেস করবেন তুমি কোন ফোক সংটা কি। আদারওয়াইজ অন্য গানগুলি হলে পর বিদেশিরা হয়তো এটা কি গান, এটা কোথা থেকে এসেছে, কিন্তু ফোক সংটা সারা পৃথিবীর সব জায়গায় আছে। কারণই আমি বিদেশে লোকসঙ্গীতটাকে ভীষণভাবে এরা আদর করে, ভীষণভাবে। আমরা জাপানে এরা আমাদের এই যে বৃষ্টির গান ভীষণভাবে গ্রহণ করলেন। কালো মেঘ দিয়া রে মেঘরাজা বানাইল রং মহল, ভীষণভাবে
এরা গ্রহণ করে, যখন ইংরেজিতে ট্রান্সলেট করে, যখন ওদের ভাষা ট্রান্সলেট করা হলো, এইটাকে ভীষণভাবে গ্রহণ করে। মানে ভাষাটা বুঝতে পারছেন অথচ সুরের সাথে একটা সংযোগ। সুর ও ব্রহ্ম, সুরটা তো সবাই জানে। ভাষা আমরা পৃথিবীর সব ভাষা জানি না, সব সুর জানি না। আমরা জাপানে গিয়ে মঙ্গোলিয়ানদের যে একটা সুর কি করলেন, একটা করে টান দিতেন, কিন্তু ওখানে কি ভাষা যে আমরা বুঝতে পারিনি, কিন্তু সুরটাকে তো বুঝতে ভীষণ হাততালি পেলেন, ভীষণ জনপ্রিয় হলো মঙ্গোলিয়ান গান। তো কারণ এই সুর পৃথিবীর সব জায়গাতেই সুরকে পছন্দ করেন। আফ্রিকানরা যারা আসেন, এদের ভাষা আমরা বুঝি না। নিগ্রো যারা এখানে এসছেন, আমাদের এখানে কলকাতা বহু এসছেন, আমি এসব অনুষ্ঠানে গেছি। আমি একসময় আমেরিকান সেন্টারে আমি রেগুলার যাতায়াত, আমাকে নিমন্ত্রণ করতেন। কিন্তু এদের ভাষা, কিন্তু সুর তো বুঝি আমরা, কারণ সুর ও ব্রহ্ম। আচ্ছা, এই যে 50 বছরের দীর্ঘ সঙ্গীত জীবন, এতদিন আপনি গান গেয়েছেন, এত শিল্পীর সাথে মেলামেশা, সুর সাধকদের সাথে মেলামেশা, সুরপ্রেমীদের সাথে মেলামেশা, আজকে দাঁড়িয়ে আপনি যখন পেছন ফিরে তাকান তখন আপনার কিরকম লাগে? আমরা দেখো, এই যে তোমাকে একটু আগে বলেছিলাম, উস্তাদের লাঠি খেয়েছিলাম। এখন আমাদের কাছে যারা গান শিখতে আসে, এরা রোজ একটা করে গান না হলে অনেক সময় খুশি হয় না, আর করা কথা তো বলাই যায় না। আমরা ঠিক তখনকার দিনের যে উস্তাদরা যারা বড় হয়েছেন, এমনকি আলাউদ্দিন খাঁ সাহেব থেকে আমি বলছি, এরা অনেক কষ্ট করে সাধনা করতে হয়। এই যে বললাম, সঙ্গীত হচ্ছে সাধনা, ভগবানকে পাওয়ার একটা শ্রেষ্ঠ সোপান। এখনকার দিনে যেসব গান হচ্ছে তার আর আমাদের দিনে যেসব গান, এই যে একটু আগে বলছিলাম এই কিকোশের দান, এই গান এখনও মানুষে রিমেক করছেন। শচীন দেব বর্মনের গান, এই হেমন্ত বাবুর গান, বা অন্যান্য যেসব আগেকার দিনের শিল্পীরা ছিলেন, এইসব গান, একটা গান আমরা যখন রেকর্ড করতাম 3 মাস সমানে রিহার্সাল দিতাম দুটো গান রেকর্ড করার জন্যে। এই যে একটা আমাদের সঙ্গীতকে মানে ভালোভাবে প্রডিউস করার জন্য যেভাবে আমরা সাধনা করতাম, সেই সাধনা এখন কতটা আছে? কারণ আগেকার দিনের গানের সঙ্গে, সুরের সঙ্গে এখনকার আমরা ঠিক মিল খুঁজে পাই না, অন্তত আমার কথা বলছি। আর যদি আপনার কাছে প্রস্তাব আসে যে কোনো একটা বাংলা ব্যান্ডের দল আপনার রাইজাগো রাইজাগো বা কতই রঙ্গ দেখি দুনিয়ায় তাদের মতো করে রিমিক্স করবে, আপনার কিরকম লাগবে সেই প্রস্তাব? রাইজাগো সুকোষারে বলে, এই গানের এই ভাবটা যদি না আনতে পারে দুঃখ হবে। একটা ভাটিয়ালি গান, এ ভবসাগর রে কেমনে দিব পারি রে, দিবানিশি কান্দিরে নদীর কোলে বইয়া। এই যে ভাবটুকুন, এইসব গানের ভাবগুলি যদি প্রকাশ না হয়, আমার মনে হয় কোনো শিল্পীর মনে দাগ কাটতে পারবে না, যারা সত্যিকারের সঙ্গীতকে ভালোবাসে। কারণ এরা যদি সুরে তালে গায়, কারণ এইগুলি তো ছিল না, এইগুলি পশ্চিম দেশের ছিল, ব্যান্ডটাই ছিল পশ্চিম দেশের। আমরা বিদেশে গেছে দেখেছি, এই ব্যান্ডটাই ছিল পশ্চিম দেশের। এখন এসব গান, আপনি কি বলতে চাইছেন যে ব্যান্ডের স্থায়িত্ব নেই? সেটা ভবিষ্যৎ নেবে, সেটা আমি কথা বলবো না। স্থায়িত্ব থাকবে না কথা বলবো না, আর থাকবে সেটাও বলবো না। কারণ মানুষ যেমন এক সময় যে একটা গান এসেছিল না, একটা ওই থেকে জীবনমুখী, এইটা তো এখন কেউ আর জীবনমুখী কেউ বলে না। তো এইটাও এরা পরীক্ষা নিরীক্ষা এরা করতেই পারে, এবং আমাদের বিচারক হচ্ছে জনগণ। আমি দেখো লোকসঙ্গীত গাইছি, আমাকে আরও কেউ হয়তো বলেছেন আমরা পশ্চিমা সব যন্ত্র দিয়ে আমরা লোকসঙ্গীত গাইব, আপনার কি বলেন? কেউ আমাকে বলে দেখো, আমার তো এটা না করার অধিকার আমার নেই। জনগণ হচ্ছে আমাদের বিচারক, ওরা যদি গ্রহণ করে তো সেটাই নেবে। কিন্তু এই যে ও মোর গাড়িয়াল রে, গাড়িয়াল আস্তে করিয়া চলান তোমার গাড়ি, ছাড়িয়া যাইতে মায়া নাগে
দয়ার বাপের বাড়ি গাড়িয়াল রে। এইটা হচ্ছে ভাওয়াইয়া গান। এই গানটা এরা গরুর গাড়িতে যাইতে যাইতে যেতে যেতে এরা গান গায়। এইগুলি মাটি থেকে আসছে। এই ভাবটা যদি না থাকে তো এই গানের সার্থকতা জনগণ বিচার করবে। মানে আপনি কি বলছেন যে শিকড় প্রথিত নয়, শিখর বা পাশাপাশি চললে খুব ক্ষতি হবে কি? ধরুন হ্যাঁ, আমার রইলো, আমার ভাওয়াইয়া রইলো, রাবা রইলো, ভাটিয়ালি রইলো, তার পাশাপাশি রইলো। হ্যাঁ, রইল মানে আসল আর নকল। এখন দেখছি মানুষ সোনার গয়না কেউ পরে না, দেখতে গয়না সোনার মতনই পরে না। তো সেইগুলি আসল সোনা, যেটা সোনাই থাকে। দেখো, আমি কারোর বিরূপ মন্তব্য আমি করতে চাই না, তবে কি জানো, আসল যেটা আসলটা থাকবে। এখনো আব্বাস উদ্দিনের গান শুনে মানুষ, এখনো শচীন দেববর্মনের হরে সুজন নাইয়া কোন বা কন্যার দেশে যাও রে চাঁদের ডিঙা বাইয়া, হরে সুজন নাইয়া, অথবা বন্ধুবাসী দে মোর হাতেতে আজ নিশি বাজাইয়া দে নিয় প্রভাতে। এইসব গানগুলি এখনো শুনে, আব্বাস উদ্দিনের গান। হ্যাঁ, নদী না যায় রে বৈদ, নদী না যায় রে বৈদ, নদীর ঘোলারে ঘোলা পানি। এইসব গানগুলি মানুষের মনে এমনভাবে গেঁথে আছে, এর থেকে সরানো বড় কঠিন। তবে সাময়িকভাবে সরে গেলেও ওইগুলি কিন্তু মন্ত্রী, আমার 35 বছর হলো এই প্রভাতী গানগুলো আমি গেয়ে আসছি। আবার হচ্ছে এইগুলি এখনো চলছে, এখনো আমাকে কোম্পানিগুলি ইনসিস্ট করছে বলে এই গানগুলো আমরা। ওই 7 তারিখ বোধহয় আপনার একটা 7 তারিখ একটা ক্যাসেট উদ্বোধন হবে, তাতে আবার রাইজাগো রায়ের মধ্যে রায়জাগো আছে। তারপরে লালন ফকির, এরাও তো ধরো মানে কি বলবো, লালন ফকিরেরও আমি আজ থেকে তাও 35 বছর আগে একটা নাটক হয়েছিল, ওই রবীন মজুমদার অভিনয় করেছিলেন লালনের। এইসব গানগুলোর মধ্যে দেখো, সব লোকে কয় লালন কে জাত এই সংসারে। এই গানটা সম্ভবত এই ফার্স্ট রেকর্ড আমার এই হিন্দুস্তান থেকে। এই গানের মধ্যে একটা প্রাণ। এখন এই গানগুলিকে ধরুন খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে, এটা খুব বিখ্যাত হয়েছে। আমি কেন এই কথাগুলো বলছি, তখনকার দিনে কীরকমভাবে শুনেছি আমরা, আর এখন একটা ছোট্ট এক্সাম্পল দিই। খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, তার ধরতে পারলে মন বেড়ি দিতাম তাহার পায়। খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়। এটা খাঁচাটা হচ্ছে মানুষের খাঁচা, এইটাই তো বলতে চাইছেন। আর তখনকার দিনে 200 বছর আগে সুরের মারপিট কোনো ছিল না, কথাটাকে ভাব দিয়ে প্রকাশ করতেন। আর এখন গানটা শুনতে পাই, হ্যাঁ আমিও রেকর্ড করেছি এই সুরে, যেমন খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, তার ধরতে পারলে মন বেরি দিতাম তাহার পায়। খাঁচার ভিতর অচিন পাখি, একটাই গান, খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে, আপনি 2 সুরে গাইলেন। হ্যাঁ। হ্যাঁ, তা এই যে সুরের পার্থক্য হলো, তা এখানে কি কখনো মূল জায়গা থেকে বা মূল স্রোত থেকে বা শিকড় থেকে আমরা সরে গেলাম? এটাই আমি এই দুটোর সুর বলতে গিয়ে আমি এটাই বলতে চেয়েছি যে লালন চেয়েছিলেন আমার গানের বাণীটা মেন। সেখানে তখনকার দিনে খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, এত সুরের মারপেট ছিল না তখন। পরিষ্কার সরল মনে এরা গাইতেন, যেমন আমরা গ্রামে বলি মোটা চাল মোটা ভাত। খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, এটা প্রশ্ন করে কি করে যা আশা করে। হ্যাঁ, যেমন আরেকটা গান আছে, পাখি কখন উড়ে যায়। এই গানটা আমি গেয়েও ছিলাম বুদ্ধদেব দাশগুপ্তের ছবিতে, তাহাদের কথা মিঠুনের মুখে ছিল।
পাখি কখন উড়ে যায়, ওরে বদহাওয়া লেগেছে গায়, পাখি কখন উড়ে যায়। এখন এই গানটাকে পাখি কখন উড়ে যায়, আরে বদহাওয়া লেগেছে গায়, পাখি কখন, ওই ভাবটা কি এই গানটার মধ্যে পাওয়া যাচ্ছে। পাখি কখন হলো প্রাণ পাখি। তো কারণ এইভাবে যদি পরিবর্তন কেউ করতে চায়, তার বিচারক কিন্তু ওই জনগণ, এই লক্ষ লক্ষ কোটি তবু কোটি আমার তো আপনার উপর পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, পূর্ণ বিশ্বাস রেখে বলছি যে গান তো আসলে প্রাণের আরাম, মনের শান্তি। নিশ্চয়। হ্যাঁ, সেখানে যদি কেউ গানের মূল জায়গা থেকে সরে আসে, একটু সরে যায়, তাতে কি গানের মানে বিকৃতি যদি না ঘটে, তাহলে কি সেটা গ্রহণযোগ্য? এটা আমার মানে খুব বিনীত প্রশ্ন। না না, গানের সুর থেকে যদি অন্য সুরে চলে যেত, ওখানে বিকৃতি হয়ে গেল। আমার এই এ ভব সাগরটা আমি গাইলাম ভাটিয়ালি গান, এ ভব সাগর রে কেমনে দিব পারি রে, দিবানিশি কান্দি রে নদীর কোলে বইয়া, এটা বিকৃত হয়ে গেল। কিন্তু আমার মতে যদি ওটা গ্রহণ করে জনগণ, জনগণ কিন্তু বিচারক। আর এ ভব সাগর রে, এই যে একটা প্রাণ, আমার যে গানের বাণীর সঙ্গে যে সুরের একটা মিল, ওটা তো পরম্পরায় পেয়ে এসেছে, এটা আমরা সুর করিনি, কিন্তু এটা কিন্তু আমরা শুনে 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 এদেরকে আমরা অনুসরণ করছি। এখানে যদি এটাকে অন্যরকম করতে হয়, তো তাইলে এর বিচারক কিন্তু ভবিষ্যৎ করবে। শিল্পী অমর পালকে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে বিদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার একটা প্রোগ্রামের পর আপনাকে সমস্ত সঙ্গীতানুরাগীরা ঘিরে ধরেছিলেন, যে গানটা গেয়েছিলেন সেই গানটা আপনি আমাদের শোনাবেন। এই গানটার বিষয়ে তোমাকে আমি বলছি, আমি বাংলাদেশে গেছিলাম, সাবির আহমেদ চৌধুরী বলে এক ভদ্রলোক, উনি ভীষণ সঙ্গীত প্রিয়, উনি বহু গান লিখেছেন। ওনার ঘরে দেখলাম 4 লাইন একটা লেখা রয়েছে, আকাশ আমার ঘরের ছাউনি, পৃথিবী আমার ঘর, সারা দুনিয়ার সকল মানুষ কেউ নয় মোর পর। আমি তখন বললাম, সাবির ভাই এটা কি? বললো, দাদা আমার গানের 4টে লাইন। আচ্ছা, বললো বাঁধিয়ে রেখেছেন? বলে হ্যাঁ। বলে এই গানটা তো সাংঘাতিক গান, এটা তো গান হয়ে গেল, সুর হয়ে গেল। ওখানে থেকেই 4টে লাইন আমি সুর করেছিলাম। এটা বোধ হয় 1998 বোধ হয়। বলে দাদা এটা আমি সুর করব, আমি গাইবো, এটা রেকর্ড করবো। এটা যদি এটা পল্লীগীতের পর্যায়ে পড়ে না, এটা একটা বিশ্ব মানবতার গান, তার ভাষাটা, আমি গানটা গাইছি, শোনো তোমাদের। মানে আজকে দেশে যে হানাহানি, খুনি, মারামারি, জাত পাত, এইসব নিয়ে আমাদের দেশে কেন মরছে জানি না, কেন করছে জানি না, কেন আমরা একটা ঘরের মধ্যে থাকতে পারি না? একটা ঘরে 5টা জিনিস থাকলে খুঁটো লাগেই, কিন্তু আবার একও হয়। ওনার গানের ভাষার মধ্যে আমি দেখলাম যে সাংঘাতিক। গানের পরে লাইনগুলি যখন আমি পড়লাম, 16টা লাইন, বললো দাদা এই তো অসাধারণ গান, এইসব বাণী তো অনেকেই লিখেননি, এই গান আমাকে গাইতে হবে, এই গানটা শিখতে, আমি সুর করতে হবে, সুর করে আমি রেকর্ড করব। বলে দাদা করুন, যা দরকার আমি সব ব্যবস্থা করব। কলকাতায় এসে আমি গানটা সুর করলাম, গান রেকর্ড করলাম, নিজেদের, ওরা বিদেশেও গাইলেন। আচ্ছা, এই গানটার বাণীটা দেখো, এত চমৎকার আমার লেগেছে। সেটা গাওয়ার পর 1200 আমেরিকান ছিলেন, নিউ জার্সি আর্ট কাউন্সিলের তরফ থেকে করা হয়েছিল, শুধু আমেরিকানই ছিলেন 1200, আর ইন্ডিয়ান ছিলেন 10-12 জন। তো ম্যাম সাহেব বললেন তুমি এই গানটা গাইবে, এবং এই গানটার বাণীটা ট্রান্সলেট করছেন পাশে একজন আছে। হ্যাঁ, পাশে আমার এক ছাত্রী ছিল, ও এটা শোনাবে। তো সব দেশেই তো ধরো একটু গানের আগে একটু অনেক হই হল্লার হয়। তখন ম্যাডাম বললেন, ও সেক্রেটারি, যে মিসেস বাগচি, জানো তো সব দেশেই অনুষ্ঠান আরম্ভ হওয়ার আগে একটু হয়, মিস্টার পালের গানটা দিয়ে শুরু করো, তারপরে তুমি বাণীটাকে তুমি বলবে আর কি। আকাশ আমার ঘরের ছাউনি, পৃথিবী আমার ঘর, সারা দুনিয়ার সকল মানুষ কেউ নয় মোর পর,
কেউ নয় মোর পর, কেউ নয় মোর পর। করি না বিচার জাতি ধর্মের, কোন ভেদাভেদ ভাষা বর্ণের, সবাই মানুষ এই পরিচয় হৃদয়ে নিরন্তর। কেউ নয় মোর পর, কেউ নয় মোর পর। মানব সমাজে আমি যে এক অংশ মানবতার, আমাতে রয়েছে সকলের তরে দয়া মায়া স্রষ্টার। অর্থ নিঃস্ব ব্যথিতের ব্যথা, জাগায় মরমে সদা ব্যাকুলতা। অপরের সুখে সুখে পাই আমি, দুঃখে কাঁদে অন্তর। কেউ নয় মোর পর, কেউ নয় মোর পর। আকাশ আমার ঘরের ছাউনি, পৃথিবী আমার ঘর। সারা দুনিয়ার সকল মানুষ, কেউ নয় মোর পর, কেউ নয় মোর পর, কেউ নয় মোর পর। প্রবাদ প্রতিম লোকসঙ্গীত শিল্পী অমর পালের কাছ থেকে এই বিশ্ব মানবতার গান শোনা আমাদের এক পরম প্রাপ্তি। সময় শেষ। আগামী সপ্তাহে অকপটে অনুষ্ঠান, অন্য ব্যক্তিত্বের সঙ্গে, অন্যভাবে।